রাশিয়ার মস্কো শহর থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার মস্কোতে। আর আমি এখন আছি না, আমি গত 3.5 বছর ধরে রাশিয়াতেই থাকি। আর রাশিয়ায় হচ্ছে আপাতত আমার হোম গ্রাউন্ড যদি বলি, বা আমার আপাতত বসত বাড়ি যদি বলি, সেটা হচ্ছে রাশিয়ায়। আমি উজবেকিস্তান সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, গত অনেক ভিডিও, মনে হয় আমার চ্যানেলের লাস্ট 30টা ভিডিওর মতন শুধু উজবেকিস্তান নিয়ে আছে, তারও বেশি হতে পারে। তো তারপর আমি সেখানে হয়তো বা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি উজবেকিস্তানে থাকি কিনা। আসলে না, আমি উজবেকিস্তানে থাকি না, আমি মূলত রাশিয়াতে থাকি। আর রাশিয়াতে আমি চলে আসছি উজবেকিস্তান ট্যুর শেষে। আরও কিছু দেশ আমি ট্যুর করেছি, সেইগুলোর ভিডিও আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দিব। তার আগে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শুধু এইটুকু জানাতে চাই যে সামনে আরও অনেক মজার বা ইন্টারেস্টিং জিনিস সামনে আরও আসতেছে। কারণ যেহেতু আমি রাশিয়ায় থাকি, আর রাশিয়া নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক অনেক বড় একটা কৌতূহল থাকে। কৌতূহল থাকে না, কৌতূহল আছে আসলে। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের নিউজ পোর্টাল খুলেন, তাহলে আপনি সব জায়গায় দেখতে পারবেন যে রাশিয়া 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 নিয়ে সব জায়গায় আপনার নিউজ, আমাদের প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যে সোশ্যাল মিডিয়ার নিউজ হ্যান্ডেল আছে, সব জায়গায় শুধু রাশিয়া। আপনি ওয়েস্টার্ন মিডিয়া থেকে আপনি যেখানেই খুলেন, সব জায়গায় রাশিয়া। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অনেক কৌতূহল থাকে যে রাশিয়ার এখানে জীবনযাপন কীরকম, বা আমরা যুদ্ধের যে প্রভাবটা, বর্তমানে যুদ্ধ হচ্ছে, সেই প্রভাবটা কি আমরা আদতে কতটা সেই যুদ্ধের কারণে আমরা কতটা সাফার করতেছি এখানে, সেই জিনিসগুলো আপনাদের অনেক জানার আগ্রহ থাকে। তো সেই ক্ষেত্রে আর আমি যতদূর জানি, আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে দেখার চেষ্টা করছি যে রাশিয়া সম্বন্ধে কেমন কি ভিডিও আসলে আছে, যে রাশিয়া থেকে কেউ ভিডিও বানায়, যে বর্তমান যে একটা দেশের ভিতরের যে পরিস্থিতিটা, তেমন আমি ভিডিও দেখলাম না বাংলাতে বিশেষ করে। তো আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে এখানকার ভিতরের যে পরিস্থিতি, যে এই যে স্যাংশন, বিভিন্ন রকমের স্যাংশনের পরবর্তীতে রাশিয়ায় কী ধরনের সমস্যা আমাদের পোহাতে হচ্ছে, আর কী ধরনের সুবিধা হচ্ছে, বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকলে হয়তো আপনি আরও সামনে অনেক মজাদার ভিডিও দেখতে পারবেন, যে বিভিন্ন রকমের কৌতূহলী যে জিনিসগুলো, সেগুলো আরও জানতে পারবেন। আর আমার পিছনেই হয়তোবা ওইখানে দেখতে পাচ্ছেন যে রাশিয়ার পতাকা, তাদের যে খুবই একটা গর্বের জিনিস, যে তাদের দেশ তাদের কিন্তু একটা খুব গর্বের জিনিস। বিশেষ করে আমি যত রাশিয়ানদের সাথে কথা বলেছি, বা আমার বন্ধু বান্ধব যারা আছে, তো তারা তাদের দেশকে নিয়ে যথেষ্ট গর্ব করে। তো সেই জিনিসটাই আসলে আপনার সব জায়গায় ফুটে ওঠে। রাশিয়ার বিভিন্ন যেই জিনিসগুলো আছে, তারা তাদের যে দেশের ঐতিহ্য সব কিছুকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সেইখান থেকে আমি রাশিয়ার যে বর্তমান পরিস্থিতি, আপনাদেরকে পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আর আমার রাশিয়ার বিভিন্ন রকমের বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথেও আমি কথা বলার চেষ্টা করব যে স্যাংশনের যে পরবর্তী জীবনটা তাদের কীরকম যাচ্ছে। আর রাশিয়া এমন একটি দেশ যেখানে ক্ষমতা, যেখানে তাদের ঐতিহ্য এবং তাদের পূর্ববর্তী ইতিহাস সব কিছু মিলেমিশে একাকার। কারণ পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট। আপনারা সবাই তাকে জানেন, হয়তো আমার তার নাম বলতে হবে না, নাম আপনারা সবাই জীবনে একবারও যদি হয় শুনেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখন অলরেডি সামার চলে আসছে, আর আজকের ওয়েদার যথেষ্ট ভালো। যথেষ্ট রোদ আছে। রোদ থাকা সত্ত্বেও আমি কিন্তু সোয়েটার টাইপের বা ফুল হাতা টাইপের জামা পরে আছি, কারণ রোদ থাকা সত্ত্বেও এখানে কিন্তু এখনও ঠান্ডা। বাংলাদেশে আপনারা সবসময় একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই যে বিগত কয়েকদিন ধরে অনেক গরম গেল। ওই সময়টাতে বাংলাদেশের মানুষ আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছে, আর আমরা এখানে ঠান্ডায় অতিষ্ঠ। কারণ 7 থেকে 8 মাস আমাদের ঠান্ডার নিচেই থাকতে হয়। আর শীতের সময় বিশেষ করে যেই ডিসেম্বর মাসটা, ডিসেম্বরের দিকে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসটা, তখন আমাদের দেখা যায় যে -30 থেকে -32-33 ডিগ্রি সেলসিয়াসের মতন থাকে ওয়েদার। তো সেই ওয়েদার খুবই মারাত্মক। ওই সময়টাতে বাইরে যাওয়াটা খুব একটা চ্যালেঞ্জের মতন। তো
আমি যেহেতু ভিডিও শুরু করলাম রাশিয়ার সম্বন্ধে, তো রাশিয়া সম্বন্ধে আপনারা আরও ভিডিও দেখতে পারবেন। রাশিয়ার বিভিন্ন জায়গা, রাশিয়ার বিভিন্ন যেই জায়গাগুলো আছে যেখানে সচরাচর মানুষ যায় না, যেমন পৃথিবীর সবথেকে শীতলতম স্থান অমিয়াকন, সেইখানেও আমি যাওয়ার চেষ্টা করব, এবং সেটা শীতের সময়। আর শীতে মস্কোতে আপনাদেরকে যেই -30 ডিগ্রি থেকে -35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে ওয়েদারটা, সেটাও আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। অবশেষে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে রাশিয়া সম্বন্ধে বিভিন্ন রকমের ভিডিও আসবে আমার চ্যানেলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি রিসেন্টলি সার্বিয়ার ভিসা যখন করলাম, তো সার্বিয়ার ভিসা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি বলবো যে সার্বিয়ার ভিসা আমি কিভাবে পেলাম, সেই ব্যাপারে আপনাদের কথা বলবো। আর আমার চ্যানেলের সামনে আরও অনেক ভিডিও আসতেছে অনেক দেশের ট্যুর সম্বন্ধে, সেইগুলো দেখতে আপনারা আমার সাথেই থাকুন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আরও বিভিন্ন দেশ সম্বন্ধে ট্যুর, শুধু রাশিয়াই নয়, রাশিয়া সম্বন্ধে ভিডিও আমি ওই ট্যুরের ভিডিওগুলো দেওয়ার পর চেষ্টা করব দেওয়ার। আর যেহেতু ভিডিওর টাইটেল হচ্ছে রাশিয়াতে আমার জীবন, সেহেতু আমি ওইগুলো নিয়ে কথা না বলে রাশিয়ায় আমার জীবনযাপন নিয়ে একটু কথা বলি। তার মধ্যে হচ্ছে যে আমি বিগত 3-3.5 বছর ধরে রাশিয়াতে থাকি। রাশিয়াতে আমি একজন স্টুডেন্ট হিসেবে থাকি এবং আমি এখানে পড়ালেখা করি। আর এখানকার জীবনযাত্রা যদি বলি, এখানকার জীবনযাত্রা আপনার যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, সেনজেনের হোক বা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যে কালচার থেকে শুরু করে ওইখানে যেমন লাইফস্টাইল, রাশিয়াতেও মোটামুটি একই রকমের লাইফস্টাইল, আহামরি কোনো পার্থক্য এখানে আসলে নেই। এখানে পার্থক্য যদি বলা যায় তা হয়তো হতে পারে যে ইকোনমিক্যাল যে দিকটা, সেটা হতে পারে যে ইনকামের দিকটা বা বিভিন্ন রকমের জব সেক্টরের দিকটা, সেগুলো একটু পার্থক্য হতে পারে। আর বিশেষ করে পার্থক্যটা তৈরি হয়েছে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা লাগার পরে যে স্যাংশন, এই স্যাংশনের জন্য আসলে পার্থক্যটা তৈরি হয়েছে। কারণ স্যাংশনের ফলে আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না যে রাশিয়ান যতগুলো ব্যাংক আসলে আছে, রাশিয়ান ব্যাংকগুলোর উপরে স্যাংশন দেওয়ার ক্ষেত্রে রাশিয়ান ব্যাংক দ্বারা ইস্যুকৃত যে কার্ডগুলো আছে, মাস্টার কার্ড হোক, ভিসা কার্ড হোক বা আমেরিকান এক্সপ্রেস, যেই কার্ডগুলোই হোক না কেন, সেই কার্ডগুলো আর ইন্টারন্যাশনালি কাজ করে না। আর তো আপনি চাইলেও রাশিয়া থেকে আপনি অন্য দেশে টাকা পাঠাতে পারবেন না বা টাকা আনতেও পারবেন না, কারণ যেহেতু ব্যাংকের উপরে স্যাংশন দিয়ে আছে, তো ব্যাংকের মাধ্যমে টাকা আনার কোনো ওয়ে নাই। আর বিভিন্ন রকমের জিনিসের উপরে স্যাংশনের কারণে সেটা আপনার বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, যেমন ম্যাকডোনাল্ডস রাশিয়া থেকে তাদের ব্যবসা তুলে ফেলছে। তো ম্যাকডোনাল্ডস বলতে রাশিয়াতে এখন আর কিছুই নাই। তো রাশিয়া এই দিক থেকে অনেক স্মার্ট। তারা ম্যাকডোনাল্ডস চলে যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে তারা নতুন একটা, যতগুলো ম্যাকডোনাল্ডসের যতগুলো ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চগুলোর মালিক ছিল রাশিয়ান, কারণ যেহেতু রাশিয়াতে ব্যবসা করছে ম্যাকডোনাল্ডস, সেক্ষেত্রে তো সেই মালিক যিনি ছিলেন, উনি 1 সপ্তাহের মধ্যে ম্যাকডোনাল্ডসের নাম পরিবর্তন করে কুচনাই তোচকা, এটা হচ্ছে রাশিয়ান একটা নাম, টেস্টি অ্যান্ড টেস্ট এরকম একটা নাম আসলে, তো সেই নামে নতুন একটা ব্রাঞ্চ ম্যাকডোনাল্ডসের সব জায়গায় খুলে ফেলছে, যতগুলো ব্রাঞ্চ রাশিয়াতে ছিল সেইগুলোতে। তো আপনি যদি এখন সেখানে যান, সেখানে আপনি অলমোস্ট ম্যাকডোনাল্ডসের সব জিনিসই পাবেন, শুধু অন্য নামে, এটাই হচ্ছে পার্থক্য। আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে কোকা কোলা, পেপসি আপনি রাশিয়াতে আর পাবেন না। পেপসি আর কোকা কোলা রাশিয়া থেকে একদম বন্ধ, তো আমরা পেপসি আর কোকা কোলা পাই না। তো কিছু দোকান আছে যারা বিভিন্ন রকমের আশেপাশের যে দেশগুলো, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে পেপসি এবং কোক নিয়ে এসে এখানে সেল করে। তো এইটা আর কি আপাতত। আর বিভিন্ন রকমের যে ইন্টারন্যাশনাল ক্লোথিং ব্র্যান্ড আছে, ক্লোথিং ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেমন বলতে পারি আইকা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে হোম অ্যাপ্লায়েন্স, ঘরের বিভিন্ন রকমের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের যে দৈনন্দিন জিনিস সেগুলো বিক্রি করে, সেটাও চলে গেছে এখান থেকে। আর ইউরোপের বিভিন্ন রকমের কিছু ব্র্যান্ড ছিল, সেইগুলো তাদের অপারেশন আসলে রাশিয়া থেকে তুলে নিছে আপাতত। এই হচ্ছে এখনকার আপাতত সিচুয়েশন। আর একটা জিনিস সুবিধা হওয়ার মধ্যে,
সেটা মাঝখানে হয়েছিল, যে রাশিয়ার সাথে যে পলিটিক্যাল সমস্যা চলতেছিল ওয়েস্টের, সেই সমস্যার জন্য মাঝখানে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে তাদের যেই পলিটিক্যাল ওয়ারের জন্য ইকোনমিক্যাল যে ক্রাইসিসটা রাশিয়াতে হয়েছিল, ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য তখন রুবলের মানটা আপনাদেরকে আপাতত বলি। যদি আজকের দিনের হিসাব করি তাহলে $1 সমান হচ্ছে 80 রুবল, 80 বা 81 রুবল এরকম। আর ওই সময়টাতে আপনার যখন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ছিল $1 সমান 77 থেকে 78 রুবল বা 75 রুবল, এটা ওঠানামা করতো প্রতিদিন। তো যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার রুবল $1 সমান 130-এ গিয়ে পৌঁছায়। কিন্তু রাশিয়া তার রাশিয়ার কাউন্টারটা আসলে তখনও অপেক্ষা করতেছিল যে রাশিয়া কি করবে। রাশিয়ার যখন কাউন্টার দেয়, যখন তারা ঘোষণা দেয় যে তারা ডলারকে আর তাদের ফরেন রিজার্ভ হিসেবে রাখবে না এবং গোল্ডকে তারা তাদের যেই কারেন্সি তার সাথে তারা গোল্ডকে জুড়ে দেয়, গোল্ডের সাথে তাদের কারেন্সির যে মূল্যায়ন সেটা করা শুরু করে, এবং তারপর থেকে রুবলের মান মানে বাড়তে শুরু করে এবং একটা সময় গিয়ে $1 সমান 58 রুবলে গিয়ে দাঁড়ায় তার কিছুদিনের মধ্যে। ওই সময়টাতে আমাদের অনেক উপকার হয়েছে, যাদের কাছে রুবল ছিল আগে থেকে তাদের কাছে একটু উপকার হয়েছে। যদি আমরা দেশে টাকা পাঠাইতাম বা আমরা ডলার কিনতাম, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা অনেক লাভবান হইতাম। তার পরবর্তীতে বিভিন্ন রকমের ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে বিভিন্ন রকমের জিনিস হওয়াতে এখন আপাতত রুবলের রেট আবার হাই, মানে রুবলের রেটটা পড়ে গেছে। তো এখন $1 সমান 82 রুবল, এটা ওঠানামা করতেছে প্রতিদিনই, কখনো 70 থেকে 80-র মধ্যে এরকম ওঠানামা করতেছে। এই হচ্ছে বর্তমানে রাশিয়ার লাইফ। আর রাশিয়ার মানুষজন যদি বলি ফ্রেন্ডলি, রাশিয়ার মানুষজন খুবই নিরিবিলি, তারা নিরিবিলি থাকতে পছন্দ করে আর খুবই চুপচাপ, তারা এত বেশি কথা বলতেও পছন্দ করে না। এত বেশি কথা আপনার সাথে বলবে, অপরিচিত কেউ আপনার সাথে এত বেশি কথা বলবে না। তারা একমাত্র যদি আপনি তার পরিচিত হন বা আপনি তার বন্ধু বা কাছের কেউ হন, তাহলে আপনার সাথে তারা যথেষ্ট পরিমাণে কথা বলবে। এইটাই আর কি এখানকার পরিস্থিতি। আর রাশিয়ার যে মেট্রো থেকে বাস সব জায়গায় তারা অনেক নিরিবিলি। এমনকি আমি যেহেতু 3.5 বছর ধরে রাশিয়াতে থাকি, আমি কখনো কারো ফোনের রিংটোন পর্যন্ত সচরাচর শুনি নাই। এটা খুব রেয়ার যে আপনি কারো ফোনের রিংটোন শুনবেন, যে তার ফোনে কল আসছে বা এরকম। সবার ফোন অলমোস্ট সাইলেন্ট থাকে। আর মেট্রোর মধ্যে বা বাসের মধ্যে কেউ কখনো ফোনে সহজে কথা বলে না, কথা বললেও খুবই আস্তে। তারা চেষ্টা করে মানে পরিবেশ খুব ঠান্ডা রাখার। তারা মানে আমাদের মতন যে হই চিল্লাচিল্লি একটা থাকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে থাকে সেটা। আর রাশিয়া হচ্ছে সুপার ক্লিন। রাশিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে আপনি কোথাও একটা ময়লা দেখতেই পারবেন না, তেমন কোনো ময়লা আপনি খুঁজলেও পাবেন না। রাশিয়া অনেক ক্লিন একটা কান্ট্রি। আর একটা জিনিস হচ্ছে রাশিয়ার যে মানুষজন আছে তারা সব সময় চুপচাপ থাকতে পছন্দ করে। আপনার সাথে সচরাচর তারা আপনাকে জ্বালাবেও না, কথাও বলবে না। আর রাশিয়া সম্বন্ধে যেইটা হচ্ছে সব থেকে বড় ধারণা সবার মধ্যে, যে রাশিয়া হয়তো বা এখানে ক্রাইম হয়, এখানে মারামারি হয়, যুদ্ধের প্রভাবে এই হয় সেই হয়, বা আপনারা হয়তো বা নিউজ মিডিয়াতে অনেক কিছু দেখেন রাশিয়াতে এই সে। আসলে তেমন কিছুই না। কারণ আমি 3.5 বছরে থাকার পরও আমি আজ পর্যন্ত রাশিয়াতে কখনো মারামারি দেখি নাই, যে কেউ 2টা লোক কখনো মারামারি করতেছে রাস্তায়। এই জিনিস আমি আমার 3.5 বছরের জীবনে, রাশিয়ান জীবনে আমি এখনও দেখি নাই। তার মানে চিন্তা করতে পারেন যে রাশিয়া কতটা সেফ। এমনকি দেখা যায় যে অনেক জায়গায় আমি ভয়ে থাকি যে আমার এই জিনিসটা চুরি হতে পারে, এই জিনিসটা ছিনতাই হতে পারে। এরকমও কিছু হওয়ার সম্ভাবনা এখানে খুব রেয়ার। কারণ এখানে যে পুলিশের লটা এটা খুবই স্ট্রং। কারণ তাদের যে
লর যে সিস্টেমটা আছে বা তাদের যে আদালতের যে ব্যাপারটা, আমাদের দেশের আদালতে যেমন একটা কেস যখন যায় দেখা যায় যে 5 বছর 10 বছর হলেও কেসটা সলভ হয় না, কিন্তু রাশিয়াতে তার পুরোটাই উল্টো। রাশিয়াতে এমনও কিছু উল্লেখযোগ্য কেস আছে যা মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে সলভ করা হয়, এবং সেগুলো অনেক বড় বড় কেস, বড় বড় মার্ডার কেস বা বড় বড় বিভিন্ন রকমের আপনার দেখা যায় যে রেপ কেস বা বিভিন্ন রকমের দুর্ধর্ষ কেস, আসলে সেগুলো দেখা যায় 3 থেকে 7 দিনের মধ্যে সলভ করে দেওয়া হয় এবং রায় শোনায়া দেয় এবং তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে রাশিয়ার ল। আর আমি আপনাদেরকে যে আমার রাশিয়ার যে লাইফ স্টাইল বা আমি কীরকমভাবে থাকি সেটা সম্বন্ধে এক ভিডিওতে এত বলা সম্ভব না। আমি চেষ্টা করবো আরও ভিডিওতে সরাসরি দেখানোর যে এখানে কীরকম পরিস্থিতি। এইখানে শুধু আমি আমার বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিলাম যে আসলে এখানকার যে জীবন মান কীরকম সেই ব্যাপারে।